ঘাটতির দোহাই দিয়ে এক মাসে শুধু আলু পেঁয়াজে ১,৫০০ কোটি টাকা লুট। ব্যবসায়ী সিন্ডিকেটের কাছে অসহায় ভোক্তা। মজুরদারদের বিষয়ে জানলেও নির্বিকার কর্তৃপক্ষ। শুল্ক হার দ্বিগুণ করেও স্বর্ণের বার আনা থামছে না। এক বছরে শুধু শাহ আমানত বিমানবন্দরেই বৈধ ২৭,৫০০ পিস। বাড়তি লাভের আশায় ডলার পাঠাচ্ছেন না অনেক প্রবাসী। ভোরের সময় সঙ্গে আছি আমি রাইসা জান্নাত। এর আগে শুক্রবার সকালে বিটিভি ভবন পরিদর্শন করে নাশকতাকারীদের ধ্বংসলীলা দেখেন প্রধানমন্ত্রী। এ সময় লুকিয়ে থাকা সহিংসতাকারীদের খুঁজে বের করতে দেশবাসীর সহযোগিতা চান সরকার প্রধান। বিভিন্ন স্থাপনায় তাণ্ডব লীলার চিত্র তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, যাদের কারণে জনজীবনে আবারও দুর্ভোগ ফিরেছে বিদেশে, দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে, তাদের বিচার জনগণকেই করতে হবে। ক্ষতিগ্রস্ত বিভিন্ন স্থাপনা ও প্রতিষ্ঠান পরিদর্শনের ধারাবাহিকতায় শুক্রবার সকালে রামপুরায় বিটিভি ভবনে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঘুরে দেখেন ইতিহাসের নানা অধ্যায়ের সাক্ষী সমৃদ্ধ এই প্রতিষ্ঠানটির বর্তমান ক্ষতচিহ্ন। এ সময় সরকার প্রধানকে কাছে পেয়ে ভেঙে পড়েন প্রতিষ্ঠানটির কর্মীরা। আবেগ ধরে রাখতে পারেননি বঙ্গবন্ধু কন্যাও। যে ধ্বংসযজ্ঞ আমি দেখলাম, এটা কারো পক্ষে সহ্য করে না। এতদিনের এত কষ্টের ফসল সব শেষ করে দিতে চাচ্ছে, এটি হচ্ছে সবচেয়ে বড় কষ্ট। গণমাধ্যমের মুখোমুখি হয়ে সরকার প্রধান বলেন, ৭১-এর নারকীয় তাণ্ডবের নমুনা আরও একবার দেখল বাংলাদেশ। কোটা আন্দোলনকে পুঁজি করে ভিন্ন রূপে ধ্বংসের খেলায় মাতে বিএনপি, জামাত, শিবির। একদিকে হত্যাকাণ্ড, একদিকে জ্বালাও পোড়াও। এবারে তারা গান পাউডার ব্যবহার করেছে এবং নিমিষে সব পুরো একবারে ছাই। সারা বাংলাদেশ থেকে এই সন্ত্রাসী এবং বিএনপি, জামাত, বিশেষ করে শিবির, তারা ঢাকায় এইভাবে আক্রমণ করেছে ওই কোটা বিরোধী আন্দোলনের সূত্র ধরেই। এ সময় দেশের আনাচে কানাচে লুকিয়ে থাকা নাশকতাকারীদের আইনের আওতায় আনতে জনগণের সহযোগিতা চান শেখ হাসিনা। যাদের জন্য এই দুর্ভোগ, যাদের জন্য আজকে বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে, আমি তাদের বিচারের ভার এদেশের জনগণের উপরেই দিয়ে যাচ্ছি। তাদের বিচার জনগণকেই করতে হবে। যারা এসবের সাথে জড়িত সারা বাংলাদেশের আনাচে কানাচে যে যেখানে আছে তাদের খুঁজে বের করুন এবং তাদের শাস্তির ব্যবস্থা করার জন্য সহযোগিতা করুন। প্রধানমন্ত্রী বলেন, লন্ডন থেকে এখনো উস্কানি দেওয়া হচ্ছে প্রবাসীদের, যার ফলে ক্ষুণ্ণ হচ্ছে দেশের ভাবমূর্তি, ঝুঁকিতে পড়ছেন প্রবাসীরা। আরও দুঃখের বিষয় হলো, লন্ডন থেকে নির্দেশ যায় যেখানে যেখানে বাঙালি আছে সেখানে সেখানে আন্দোলন করতে হবে। আর এই আন্দোলন করতে যে তাদের অবস্থাটা কি, লন্ডনে বিএনপির ৩ নেতাকে গ্রেপ্তার করেছে, ইউএইতে ৫৭ জনকে গ্রেপ্তার করেছে, সৌদি আরবে সেখানেও মিছিল করতে গেছে। আপনারা জানেন সৌদি আরবে কখনো মিছিল করতে পারে না, সেখানে ২০ জনকে গ্রেপ্তার করেছে। এখনও আরও অনেক জায়গায় টেলিফোন করে বলছে ওখানে আন্দোলন করো। তাহলে যেটা করা মানে কি, আমাদের দেশের ভাবমূর্তি শুধু নষ্ট না, যারা কোনো কাজ করে খাচ্ছে তাদের রুজি রোজগারও তো নষ্ট হয়ে যাবে। কোটা আন্দোলন নিয়ে নিজের বক্তব্য বিকৃত করা হয়েছে বলেও জানান সরকার প্রধান। একটা জিনিস আমি লক্ষ্য করলাম, ওই মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধা পরিবার বা মুক্তিযোদ্ধার দিকেই যেন তাদের বেশি মানে একটা ক্ষোভ। আমার একটা কথা নিয়ে তারা কিছু কতদিন প্রতিবাদ করলো। কি কথা বলেছিলাম আমি? আমার কথাটাকে বিকৃত করা হয়েছিল। তাদের স্লোগানটা কি, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, তোমার বাবা আমার বাবা, রাজাকার রাজাকার। তার মানে তারা নিজেদেরকেই রাজাকার হিসেবে পরিচয় দিল। আমি তো তাদের রাজাকার বলিনি। মিথ্যাচার আর অপপ্রচারে যেন দেশবাসী বিভ্রান্ত না হয় সে বিষয়েও সতর্ক করেন প্রধানমন্ত্রী। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। নাশকতায় নিজেদের দায় এড়াতে বিএনপি আন্তর্জাতিক তদন্ত চায় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক বিবৃতিতে অভিযোগ করেন, ব্লক রেড দিয়ে দলের নেতাকর্মীদের ধরপাকড় করা হচ্ছে। এছাড়াও জামায়াত সহ সবাইকে সরকার পতনে জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানান বিএনপি মহাসচিব। শুক্রবার ধানমন্ডিতে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, দায় এড়াতেই আন্তর্জাতিক তদন্তের দাবি করছে বিএনপি। বিএনপি সবসময় দেশের উপর, দেশের জনগণের উপর আস্থা না রেখে বিদেশি প্রভুদের উপর ভর করে রাজনীতি করে। এক্ষেত্রেও তাদের সন্ত্রাস চরিত্র উন্মোচিত হওয়া, সেটা থেকে দায় মুক্তির জন্য তারা বিদেশিদের হস্তক্ষেপ দাবি করছে।
এদিন দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ দাবি করেন, লন্ডন থেকে নির্দেশনায় দেশব্যাপী সহিংসতা চালানো হয়। আজকে রাষ্ট্র আক্রান্ত এবং এই রাষ্ট্রের উপর হামলা তারেক রহমানের নির্দেশে হয়েছে। আমির খসরু মাহমুদ চৌধুরী কিভাবে নির্দেশ দিচ্ছে তাদের তরুণ নেতাকর্মীদের যে এখানের মধ্যে ঢুকে পড়ো, তোমরা এঙ্গেজ হও, এটি কোনো রাজনৈতিক দল? আমাদের কাছে পুলিশ তদন্ত করছে, যারা পিটিয়ে মানুষ হত্যা করে ঝুলিয়ে রেখেছে প্রত্যেকের বিচার হবে। এদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক বিবৃতিতে অভিযোগ করেন, গুমের সংস্কৃতি চালু রেখে মানুষের মনে ভীতি সঞ্চার করেছে সরকার। রাষ্ট্রীয় বাহিনীকে ব্যবহার করে ব্লক রেড দিয়ে ৩,০০০ বিএনপি নেতাকর্মী ও শিক্ষার্থীকে গ্রেফতার করা হয়েছে বলেও দাবি তার। সহিংসতা এবং শিক্ষার্থী সাধারণ মানুষ হত্যার দায় নিয়ে সরকারকে পদত্যাগের আহ্বানও জানান মির্জা ফখরুল। এই বিবৃতিতে তিনি দ্রুত কারফিউ প্রত্যাহারেরও দাবি জানান। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। সাম্প্রতিক সহিংসতায় জড়িত থাকার অভিযোগে সারা দেশে ৫২৫টি মামলায় প্রায় ৫,৫০০ জনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এর ফাঁকে নিরীহ অনেককে গ্রেফতার করে বাণিজ্য চলছে বলে দাবি ভুক্তভোগীদের। এদিকে রাষ্ট্রপক্ষের আইনজীবী বলছেন, সিসিটিভি ফুটেজ দেখে সুনির্দিষ্ট অভিযোগে করা হচ্ছে গ্রেফতার। আলো আক্তার ৬ মাসের শিশুকে নিয়ে ঘুরছেন আদালত পাড়ায়। তার দাবি, ঘরে বাজার না থাকায় পিকআপ চালক স্বামী রনি বের হয়েছিলেন খাবার কিনতে। এরপর জানতে পারেন তাকে ধরে নিয়ে গেছে পুলিশ। জানান, পুলিশ তার কাছ থেকে টাকা নিয়েও ছাড়েনি রনিকে। ঘরে থেকে 200 টাকা নিয়ে গেছে চাল আনতে আমার বাসার। নিয়ে যাওয়ার পর নিচে নামছে চাল কিনতে। উনি 2 ঘন্টা পর ফোন দিছে, ফোন দিয়ে বলতেছে, রোজার আম্মু আমার তো পুলিশ ধরছে। সে প্রথম 10,000 টাকা বলছে, 10,000 টাকা দাও, তাহলে তোমার মামলা আমরা বড় মামলা দেবো না ছোট মামলা দেবো। এদিকে জোসনা বেগমের দাবি, ওষুধ কিনতে বাসা থেকে বের হয়েছিলেন তার ছেলে মোস্তাক আহমেদ বাঁধন। রায়েরবাগ এলাকায় নিজের দোকানের সামনে থেকে গ্রেফতার হয়ে যান তিনি। হাসপাতাল 5 দিন থেকে আছি। এই ছেলে পাগলের মতন আমার লেগে টাকার লেগে ঘুরতে আছে। আমার দোকানে টাকা ছিল, পোলার থেকে আছে, সেইটা সব ধরে বয়ে গেছে। একইভাবে গত কয়েকদিনে সহিংসতার অভিযোগে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ও ঢাকা জেলা পুলিশ প্রায় ২,০০০ মানুষকে গ্রেফতার করেছে। তাদের অনেকেরই অভিযোগ, সহিংসতায় জড়িত না থাকলেও ধরে আনা হয়েছে তাদের। জামাই দারোয়ানি করে, আমার নিয়ে মুগদা হাসপাতালে যাইব। আরে এদিন গিয়ে দইটা নিয়ে আসছে, জানেন, মিছা কথা কইয়া নিয়ে আইসা 3 দিন থানায় রাখছে, ইচ্ছা মতন মারছে। তারা বলছে যে কোনো সমস্যা নাই, আপনার শুধু মোবাইলটা একটু চেক করবে, আপনাকে সকালেই ছেড়ে দিব। আমাকে ডিবি অফিসে যেতে বলছে, আমি সকাল থেকে ওখানে বসে ছিলাম। রাষ্ট্রপক্ষের আইনজীবী বলছেন, সিসিটিভি ফুটেজ দেখে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই করা হচ্ছে মামলা ও গ্রেফতার। এখন যাদেরকে গ্রেফতার করছে পুলিশ, তাদেরকে কিন্তু সে ভিডিও ফুটেজ বলেন বা অন্যান্য তথ্যপত্রের মাধ্যমে যাদের বিরুদ্ধে স্পেসিফিক এলিগেশন, তাদেরকে গ্রেপ্তার করছে। এখন আসামি পক্ষের লোকজন, আসামিদের যে তারা আত্মীয়স্বজন, তারা তো বলবেই যে তারা নিরপরাধ। অপরাধ করার পরেও তারা বলে নিরপরাধ, কিন্তু এর তদন্তেই বেরিয়ে আসবে তারা নিরপরাধ নাকি না অপরাধী। সহিংসতার অভিযোগে এখন পর্যন্ত সারা দেশে ৫২৫টি মামলায় প্রায় ৫,৫০০ মানুষকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। মাইনুল আহসান, সময় সংবাদ, ঢাকা। জনজীবন স্বাভাবিক হলে কারফিউ তুলে নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। শুক্রবার রাতে নিজ বাসভবনে আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে একথা বলেন তিনি। কোটা আন্দোলন ঘিরে সহিংসতার দায় বিএনপি না নিলে নাশকতা কে করেছে, এমন প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর। চিন্তা করছি যে আমরা ধীরে ধীরে যে কারফিউ শিথিল করা, সেটা আমরা করা যায় কিনা, সেটা আজকে আমরা চিন্তা করেছি। কালকে আবার এই ব্যাপারে আমরা সিদ্ধান্ত নিই। এতগুলি মানুষকে যা হত্যা করা হলো, এতগুলো দেশীয় সম্পদ নষ্ট হলো, এর দায় দায়িত্ব এখন কে নেবে? এখন আমি আজকে দেখলাম বিএনপির এক নেতা বলছেন যে এই সহিংসতার মধ্যে তারা নেই। তাহলে ঘটনাটা কি দাঁড়ালো? এইটার দায় দায়িত্ব কে নিবে? এই প্রশ্নটা কিন্তু এখন জনগণের কাছে চলে আসছে। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হলে প্রায় ৩০০ কক্ষ ভাঙচুর করা হয়েছে বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ডক্টর ASM মাকসুদ কামাল। শুক্রবার সকালে রোকেয়া হল সহ বেশ কয়েকটি হল পরিদর্শন শেষে তিনি আরও বলেন, এই সহিংসতায় বিশ্ববিদ্যালয়ের প্রায় ৫ কোটি টাকার ক্ষতি হয়েছে। ভাঙচুর করা কক্ষ সংস্কার করার সময় সাপেক্ষ হওয়ায় বিশ্ববিদ্যালয় খুলতে দেরি হওয়ার ইঙ্গিত দেন তিনি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এফ রহমান হলের একটি কক্ষের চিত্র এটি। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে এই হলের বিভিন্ন কক্ষে ভাঙচুর চালিয়েই থামেনি হামলাকারীরা। তছনছ করা হয় ড্রয়ার ও আলমারি সহ সবকিছু। বাইরে ছুড়ে ফেলা হয় শিক্ষার্থীদের আসবাবপত্র, জ্বালিয়ে দেয়া হয় শিক্ষার্থীদের ব্যবহৃত মোটরসাইকেল সহ বিভিন্ন বাহন। একই অবস্থা আরও বেশ কয়েকটি হলের। হলের দায়িত্বে থাকা প্রভোস্টরা জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় তারা হলের এসব সম্পদ রক্ষা করতে পারেননি। আর ব্যক্তিগত ও রাজনৈতিক আক্রোশ থেকেই বেছে বেছে বিভিন্ন কক্ষ ভাঙচুর করা হয়েছে বলেও দাবি তাদের। আমি যেটা ভয় পাচ্ছিলাম যে আমার সামনে আমার যদি কোনো ক্ষতিগ্রস্ত হয়, এই জীবনে আমি কিভাবে রাখবো, তাই না? কারণ আমার তো হাতে কন্ট্রোল নাই। এখন ওরা যে কিছু করতে পারতো, 1-1.5 হাজার মেয়ে, ওদের পক্ষে অনেক কিছু করাই সম্ভব ছিল। কারোর প্রতি আক্রোশ থাকতে পারে, সেই রুমগুলো ওরা খোঁজার চেষ্টা করেছে এবং সেগুলো সব ভাঙচুর করছে। যারা ভাঙচুর করেছে সেই ছাত্রদের আমরা চিনি না বেসিক্যালি। শুক্রবার আন্দোলনে ক্ষতিগ্রস্ত বিভিন্ন হল পরিদর্শনে যান উপাচার্য অধ্যাপক ডক্টর ASM মাকসুদ কামাল। বলেন, 300-রও বেশি কক্ষ ভাঙচুর করা হয়েছে। এই ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রায় 5 কোটি টাকার ক্ষতি হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রায় 300টি রুম ভাঙচুর হয়েছে এবং অসংখ্য রুম ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ইঞ্জিনিয়ারিং ডিভিশন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে আমরা ক্ষতিগ্রস্ত রুমগুলোর অ্যাসেসমেন্ট করেছি। কক্ষ সংস্কার করা সময় সাপেক্ষ ব্যাপার, তাই সহসাই বিশ্ববিদ্যালয় খোলা সম্ভব নয় বলেও জানান ভিসি। দেশব্যাপী একটি স্থিতিশীলতা আসবে, শান্তি শৃঙ্খলা আসবে, একটা রিকনসিলিয়েশন আমরা চেষ্টা করছি শিক্ষার্থীদের মধ্যে ফিরানোর জন্য। রুমগুলো যখন আমরা রিপেয়ার করতে পারবো, বিশ্ববিদ্যালয় যখন প্রস্তুত হবে, তখন আমরা বিশ্ববিদ্যালয় খোলার বিষয়ে আমরা সিদ্ধান্ত গ্রহণ করব। সংস্কারের পর কেবল নিয়মিত ছাত্ররাই আবাসিক হলে সিট পাবে বলেও জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। যাদের আয়ে শক্তিশালী হয় দেশের রিজার্ভ, সেই প্রবাসীরাই বারবার সেবা থেকে বঞ্চিত হন। কোটা আন্দোলন ঘিরে সহিংসতা ও কারফিউয়ে তা যেন আবারও প্রমাণ হলো। ভোগান্তি কমাতে প্রবাসীদের রেমিটেন্স কার্ড দেওয়ার পরামর্শ অর্থনীতিবিদদের। যদিও প্রবাসী কল্যাণমন্ত্রীর দাবি, প্রবাসীদের দুর্ভোগ কাঠামোগত দুর্বলতা নয়, প্রচারণার অভাব মাত্র। কোটা আন্দোলনের ভয়াবহ গ্যারাকলে পড়ে স্বজন ছেড়ে বিদেশ যাওয়ার আগ মুহূর্তে রাজ্যের দুশ্চিন্তাকে পাশে রেখে শুয়ে আছেন বিমানবন্দরের বারান্দায়, ঘুমোচ্ছেন বেঘরে। কত অসহায়, অথচ তারাই আমাদের রেমিটেন্স যোদ্ধা। তাদের পাঠানো ডলার, দিনার, রিয়াল, রিঙ্গিতের মতো বৈদেশিক মুদ্রায় স্ফীত হয় আমাদের রিজার্ভ, মেটে আমদানি দায়, শোধ হয় বিদেশি ঋণের কিস্তি। 32 বছর আমি বিদেশ করি, মা বাপ সবকিছু ছাইরা আমরা যাই বিদেশে। দেশের জন্য, দেশ পরিবর্তন করার জন্য আমরা চেষ্টা করি। প্রবাস আজকে আমার 23 বছর ব্যবসা করি। তবে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এমন চিত্র কিন্তু সব সময়ের না। প্রবাসীদের কাঙ্ক্ষিত সেবা দিতে কতটা অবহেলা করা হয় বলে বছর জুড়ে যে অভিযোগ ওঠে তার নমুনা মাত্র, যা আরেকবার দেখা গেল এবারের ছাত্র আন্দোলন, সহিংসতার দেশব্যাপী চলা কারফিউয়ের মতো বিশেষ সময়, যখন ইন্টারনেট বন্ধ থাকায়, তথ্য না পাওয়ায়, জীবন জীবিকার তাগিদে ফ্লাইট ছাড়ার অনেক আগেই বিমানবন্দরে আসতে হয়েছে বিদেশগামীদের। যেখানে যেখানে হরান দিতেছি, তো আমরা তো কোনো মূল্যায়ন এখনো কোনো সরকার করলো না। আমাদের এই পরিস্থিতির জন্য দায়ী কারা? সুন্দর ব্যবস্থা সরকার যেন করে, আমরা এই প্রত্যাশা করি। প্রবাসীদের মূল্যায়ন করতে না পারলে কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছাবে না প্রবাসী আয়। এমন বাস্তবতায় তাদের দরকারি সেবাকে ভোগান্তি মুক্ত করতে রেমিটেন্স কার্ড চালুর পরামর্শ অর্থনীতিবিদদের। যারা রেমিটেন্স যোদ্ধা, তাদেরকে যদি একটা রেমিটেন্স কার্ড দেয়া হয়, অর্থাৎ এই কার্ডটা দেখিয়ে সে শুধুমাত্র এয়ারপোর্টে না, যে কোনো জায়গায় তারা যাতে একটা ভালো, তাদেরকে একটা স্পেশালাইজড একটা সার্ভিস যাতে দেওয়া হয়। কারণ আমরা নেট ইম্পোর্টার কান্ট্রি হিসাবে আমাদের রেমিটেন্সের যে ইনফ্লো, এটা কিন্তু আমাদের গতিটা খুব বেশি পরিমাণে বাড়াতে হবে। প্রবাসীদের ভোগান্তিতে ফেলা অব্যবস্থাপনা কোনো কাঠামোগত ত্রুটি বা দুর্বলতার নয়, প্রচারণার অভাবই এর জন্য দায়ী বলছেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী। সিভিল এভিয়েশন, বিমান, পুলিশ, ইমিগ্রেশন সবাই কাজ করতেছে, রাত দিন কাজ করতেছে। আমরা বিশ্বাস কোনো সমস্যা নাই, এরপরেও সমস্যা হলে পরে আমরা আছি। কেউ যদি ভাবমূর্তি নষ্ট করতে চায়, তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা করবই। অনিশ্চয়তার প্রহর গুণে বিদেশে যাওয়ার আগে প্রবাসীদের অন্তর্বাক্য একটাই, যেন ভালো থাকে প্রিয়জন, ভালো থাকে জন্মভূমি, প্রিয় বাংলাদেশ। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা।
শুল্ক হার দ্বিগুণ করেও মধ্যপ্রাচ্য থেকে রেমিটেন্সের পরিবর্তে স্বর্ণের বার আনা বন্ধ করা যাচ্ছে না। 2023-24 অর্থ বছরে শুধুমাত্র চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরেই 3,300 কোটি টাকা মূল্যের 3.5 মেট্রিক টন ওজনের 27,546 পিস স্বর্ণের বার বৈধ করা হয়েছে। বাড়তি লাভের আশায় রেমিটেন্সের ডলার না পাঠিয়ে বার নিয়ে আসছেন প্রবাসীরা। শাখাউদ্দিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। চট্টগ্রাম কাস্টম হাউসের সবশেষ তথ্য অনুযায়ী 2023-24 অর্থ বছরে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর দিয়ে দেশে আসা মধ্যপ্রাচ্য প্রবাসীরা শুল্ক পরিশোধের মাধ্যমে 27,546 পিস স্বর্ণের বার বৈধ করেছেন। প্রতি পিস 12 লাখ টাকা হিসেবে এই স্বর্ণের বারের বাজার মূল্য প্রায় 3,305 কোটি টাকা। 3.5 মেট্রিক টন ওজনের এই বারের মাধ্যমে শুল্ক আদায় হয়েছে মাত্র 108 কোটি টাকা। আগের বছর প্রায় 17,200 পিসের মতো এসেছিল। সেই ক্ষেত্রে এইবার মানে পরিমাণটা অনেক কম, ডিক্লেয়ার গোল্ড বারের পরিমাণটা অনেক কম। অ্যাট দ্য সেম টাইম ট্যাক্সটা অলমোস্ট ডাবল করা হয়। 2022-23 অর্থ বছরে ব্যাগেজ রুলে প্রায় 54 কেজি স্বর্ণ অলংকার বৈধ হলো। 2023-24 অর্থ বছরে তা কমে 27.5 কেজিতে এসে দাঁড়িয়েছে। অপরদিকে 2022-23 অর্থ বছরে মাত্র 2 কেজি স্বর্ণ অলংকার আটক হলো। পরের বছর তা বেড়ে প্রায় 34 কেজি হয়েছে। এছাড়া সদ্য বিদেয়ী অর্থ বছরে 27.5 কেজি ওজনের 235 পিস অবৈধ স্বর্ণের বারের বিপরীতে কাস্টম শুল্ক পেয়েছে 1,77 লাখ টাকা। বিমানবন্দরে গোয়েন্দা নজরদারি বাড়ানোর কারণে স্বর্ণ চোরাচালান কমেছে বলে দাবি বিমানবন্দর পরিচালকের। তৎপরতার কারণে আমরা অবৈধভাবে গোল্ড আনার ব্যাপারটা তারা এখন অনেকভাবেই মাথা থেকে ছেড়ে দিচ্ছে। সো আসলে এটা হলো গিয়ে আসলে একটা সচেতনতার ব্যাপার আছে। কাস্টম আইনের ব্যাগেজ রুল অনুযায়ী একজন প্রবাসী 40,200 টাকা শুল্ক পরিশোধের মাধ্যমে এক পিস স্বর্ণের বার আনতে পারেন। অবশ্য 2022-23 অর্থ বছর পর্যন্ত প্রতি পিস স্বর্ণের বারের শুল্ক হার ছিল 20,100 টাকা, আর বার আনতে পারত দুটি। এই সুযোগে ওই অর্থ বছরে 20 মেট্রিক টন ওজনের 1,72,000 পিস স্বর্ণের বার বৈধ করা হয়। শুল্ক হার বাড়ানো হলো বাড়তি লাভের আশায় প্রবাসীরা স্বর্ণের বার নিয়ে রেমিটেন্সের পরিমাণ কমছে বলে অভিযোগ রয়েছে। বিদায়ী অর্থ বছরের 11 মাসে এই অঞ্চলের 11 জেলার প্রবাসী রেমিটেন্স হিসেবে পাঠিয়েছেন 6.36 বিলিয়ন মার্কিন ডলার। তারা গোল্ড নিয়ে আসেন, সে টাকাটা যদি গোল্ড না এনে তারা ব্যাংকের মাধ্যমে রেমিটেন্সটা প্রেরণ করতেন, তাহলে রেমিটেন্সের পরিমাণটা আরও বৃদ্ধি পেত। দেশের বাজারে বর্তমানে প্রতি ভরি স্বর্ণ অলংকার 1,18,000 টাকা দরে বিক্রি হচ্ছে। বৈধ কিংবা অবৈধ পথে আসা স্বর্ণের 10% স্থানীয় বাজারে আসছে না, আর এইসব স্বর্ণের বার প্রতিবেশী দেশ ভারতে পাচার হয়ে যাচ্ছে এমন অভিযোগ দীর্ঘদিনের। তাই স্বর্ণ ব্যবসায়ীদের দাবি সীমান্তেই মনিটরিং করতে হবে এই স্বর্ণ পাচার রোধ করার জন্য। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। চট্টগ্রাম থেকে দেশের বিভিন্ন অঞ্চলে জ্বালানি তেল পরিবহন শুরু হয়েছে। শুক্রবার সকালে বিজিবির পাহারায় ঢাকা ও সিলেটে পাঠানো হয় 64টি ওয়াগনবাহী 4টি ট্রেন। নূরজামাল আতিকের ক্যামেরায় কমলদের আরও একটি রিপোর্ট। কোটা আন্দোলনকে ঘিরে সংঘাত, সবশেষ কারফিউ, এর মাঝে দেশের বিভিন্ন স্থানে জ্বালানি তেল সরবরাহ কাজ শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে এবং নিরাপত্তায় বর্ডার গার্ড বিজিবি। সকালে চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে তেলবাহী 24টি ওয়াগন নিয়ে একটি ট্রেন, যেখানে রয়েছে প্রতিটিতে 33,000 লিটার করে পেট্রোল, অকটেন, ডিজেল এবং ফার্নেস অয়েল। এরপর সিলেটের উদ্দেশ্যে ছেড়ে গেছে 16টি ওয়াগন নিয়ে আরেকটি ট্রেন। সবশেষ চট্টগ্রামের দোহাজারিতে 12টি ওয়াগন এবং চট্টগ্রামের হাটাজারিতে গেছে আরও 12টি ওয়াগন করে ফার্নেস অয়েল। মূলত চট্টগ্রামের দোহাজারি এবং হাটাজারিতে পাঠানো হচ্ছে বিদ্যুৎ কেন্দ্রের জন্য ফার্নেস অয়েল। রাজধানী ঢাকা এবং সিলেটে পাঠানো হয়েছে প্রয়োজনীয় জ্বালানি তেল। এই তেলগুলো যদি আমরা সময়মতো না পাঠাই তাহলে বিদ্যুৎ সমস্যার সৃষ্টি হতে পারে এবং যানবাহন চলাচলে বিঘ্ন ঘটতে পারে। অপরদিকে বিজিবির পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে এইসব তেলবাহী ওয়াগন যাতে গন্তব্যে পৌঁছাতে পারে। জনজীবন সচল রাখার জন্য তেলবাহী ওয়াগনগুলো দেশের বিভিন্ন গন্তব্যস্থলে বিজিবি কঠোর নিরাপত্তার মাধ্যমে পৌঁছে দিচ্ছে। চট্টগ্রামের তেল বিপণনকারী প্রতিষ্ঠান পদ্মা, মেঘনা, যমুনা থেকে এসব জ্বালানি তেল সরবরাহ করা হচ্ছে সারা দেশে।
গত কয়েকদিন ধরে জ্বালানি তেল সরবরাহ বন্ধ থাকায় জনজীবন অনেকটা বিপর্যস্ত হয়ে পড়েছিল। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। ঘাটতির দোহাই দিয়ে এক মাসে শুধু আলু পেঁয়াজেই অতিরিক্ত 1,500 কোটি টাকা লুট হয়েছে। ব্যবসায়ী সিন্ডিকেটের কাছে অসহায় ভোক্তা, কৃষকের পণ্য মজুতদারদের হাতে চলে যাওয়ায় এই নৈরাজ্য বলছেন বিশ্লেষকরা। জড়িতদের বিষয়ে সব জেনেও মুক্তবাজার অর্থনীতির দোহাই দিয়ে নতজানু সরকারি কর্তৃপক্ষ। পণ্যের মূল্য নিয়ন্ত্রণে সরকারকে ভারতের মান্ডি ব্যবস্থাপনায় যাওয়ার পরামর্শ বিশেষজ্ঞের। কাজল আব্দুল্লাহর রিপোর্ট। আচমকা এক পরিবেশ বা নৈরাজ্যকর পরিস্থিতিতেও যেখানে যেতে বাধ্য খেটে খাওয়া থেকে উচ্চ পর্যায়ের মানুষ, নাম তার নিত্যপণ্যের বাজার। যৌক্তিকতাকে ছাপিয়ে যেখানে হরহামেশাই বাড়ে দাম, কখনো কমে কিছুটা, কিন্তু এর মধ্যেই নানা অজুহাতের কলা দেখিয়ে কয়েক গুণ বাড়িয়ে দেয়া হয় পণ্যের দাম। কৌশলী পন্থায় প্রতিটি পণ্যের বিপরীতে হাজার হাজার কোটি টাকা ভোক্তার পকেট থেকে তুলে নেয় ব্যবসায়ী সিন্ডিকেট। রাতে একদম, সকালকে আর একদম থাকছে, তা আসলে তো এটা পরিস্থিতি না। এটা দাম যদি বেড়ে যায়, আমাদের তো জনসাধারণের করার কিছু নাই। এই সরকারি যে প্রতিষ্ঠানগুলো আছে ওনাদেরও তেমন একটা নিয়ন্ত্রণ আছে বলে মনে হয় না। পর্যালোচনায় দেখা যায় কোনো সংকটের বালাই নেই বাজারে, কিন্তু দফায় দফায় বাড়ছে দাম। আলু প্রতি কেজি 60 থেকে 70 টাকা ও পেঁয়াজ বিক্রি হচ্ছে 120 টাকায়। কিন্তু মৌসুমে কৃষক পর্যায়ে যার উৎপাদন ব্যয় হয়েছে আলুতে সর্বোচ্চ 16 টাকা ও পেঁয়াজে 34 টাকা, যা এক মাস আগেও খুচরায় দুটি পণ্য বিক্রি হয়েছে 50 ও 80 টাকায়। বাড়তি দামে এক মাসেই বাজার থেকে তুলে নেওয়া হয়েছে দুটি পণ্যে প্রায় 1,620 কোটি টাকা। সাপ্লাই চেইন বিশেষজ্ঞরা মনে করেন পণ্যের মজুতদারি ব্যবসায়ীদের হাতে চলে যাওয়ায় সিন্ডিকেট হয়েছে শক্তিশালী। বাজারে সিংহভাগ ওনারা অলরেডি সিজনে ওনাদের যেটাকে আমরা বলি কন্ট্রোলে নিয়ে এসেছেন। ল বা রেগুলেটরি সিস্টেম, সেই ফ্রেমওয়ার্কটা ব্যবসায়ীদেরকে কোনোভাবে ধরা যাচ্ছে না। এতে করে কি হচ্ছে, ব্যবসায়ীরাও কোথাও জবাবদিহিতার যে জায়গাটা আছে সেই জায়গাটাতে তারা সরকারের কাছে অ্যাকাউন্টেবল না, যার জন্য বাজারটা হয়ে যাচ্ছে একটা ভোলাটাইল কন্ডিশন। নিত্যপণ্য নিয়ে কারসাজির তথ্য জানে সরকারের বিভিন্ন দপ্তর, কিন্তু মুক্তবাজার অর্থনীতির দোহাই দিয়ে নতজানু হয়ে পড়েছে দায়বদ্ধরা। আগে তো একজন চাষির যদি 300 মণ আলু হতো, হয়তো 100 মণ বিক্রি করতো, 200 মণ নিজেই কোল্ড স্টোরে রাখতো। এখন সেরকম পাওয়া যায় না। এখন সমস্ত আলুই মধ্যস্বত্বী যারা ব্যবসা করে তারা কিন্তু চাষির কাছ থেকে কিনে নিয়ে যায়। যারা আমরা মুক্তবাজার অর্থনীতি বিশ্বাস করি, আমরা ব্যবসা করি, গভর্নমেন্ট তো তাদের নিয়ন্ত্রণ করবে না। দাম, উৎপাদন খরচ এবং ধাপে ধাপে কোন জায়গায় কোন মূল্য হলে যৌক্তিক মূল্যটা, এটা আমরা কিন্তু চুলচেরা হিসাব করে দিয়েছি। এমন প্রেক্ষাপটে কৃষকদের ন্যায্য মূল্য দেয়া ও কৃষি পণ্যের দাম নিয়ে অরাজকতা বন্ধে ভারতের মান্ডি কনসেপ্ট অনুসরণের পরামর্শ বিশেষজ্ঞদের। ন্যূনতম একটা প্রাইস মার্কআপ করা আছে, সেই প্রাইস মার্কআপটা যদি নিচে চলে যায় তাহলে মান্ডিতে কৃষক ওই মালগুলো রেখে দিতে পারে, কৃষক ওই মান্ডির থেকে বিক্রি করে টাকা নিতে পারে। ওইটা সরকার তখন বিভিন্ন ব্যাংকের মাধ্যমে এটাকে স্টক করে পরবর্তীতে সরকার প্রফিটে এগুলো আবার ওই ব্যাংকগুলোর মাধ্যমে এগুলো সেল করে দেয়। এতে করে যেটা হয়, বাজারটা একটা স্থিতিশীল থাকে অলওয়েজ। সো আমরা এখানে খুব সুনির্দিষ্টভাবে এদের এই মডেলটা, মান্ডি কনসেপ্টটাকে আমরা অ্যাডাপ্ট করতে পারি। বাজার কারসাজি নিয়ন্ত্রণে সুনির্দিষ্ট আইন না থাকায় সরকারের কোনো উদ্যোগ বা সিদ্ধান্তের বাস্তবিক কোনো সুফল মিলছে না বলে মনে করেন সংশ্লিষ্টরা। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। দেশের চলমান পরিস্থিতিতে চরম সংকটে রংপুরের অন্তত 50,000 ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা। রপ্তানিমুখী ভারী শিল্প মালিকরা বলছেন এরই মধ্যে 35% বিদেশি অর্ডার বাতিল হয়ে গেছে। উৎপাদন ও সরবরাহ চেইন স্বাভাবিক রাখতে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি তাদের। শাকিল মাহমুদের ক্যামেরায় নাজমুল ইসলাম নিশাতের রিপোর্ট। রংপুর নগরীর স্ট্রিট ফুড মার্কেটটিতে দোকান রয়েছে 17 জন উদ্যোক্তার, যাদের সবাই নারী। কারফিউর কারণে এক সপ্তাহ ধরে বন্ধ রয়েছে মার্কেটটি। উদ্যোক্তারা জানান, দোকান বন্ধ থাকলেও মাসিক ভাড়া, কর্মীদের বেতন ও আনুষঙ্গিক খরচ তাদের বহন করতে হবে। আবার অনেক উদ্যোক্তাই ঋণ নিয়ে ব্যবসা শুরু করেছেন, ফলে চলমান পরিস্থিতিতে পুঁজি হারাবার দশা তাদের। অনেকে এখানে লোন করে দোকান নিয়েছে, অনেকে সমস্ত পুঁজিটা ঢেলেই দোকানগুলো নিয়েছে। দোকান ভাড়া এবং আমাদের এই দোকানগুলোর উপরে ব্যাংক ঋণ বা এনজিও ঋণও করা আছে। সাপ্লাই চেইন ভেঙে যাচ্ছে, ট্রান্সপোর্টেশনের সমস্যা হচ্ছে, কমিউনিকেশনের প্রবলেম হচ্ছে, মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। রানু অ্যাগ্রো নামে এই প্রতিষ্ঠানটির উৎপাদিত পাটজাত পণ্য দেশীয় বাজার ছাড়াও রপ্তানি হয়ে থাকে এশিয়া, আফ্রিকা, এমনকি মধ্যপ্রাচ্য ও ইউরোপে। চলমান পরিস্থিতিতে বড় ধরনের লোকসানের ঝুঁকিতে রয়েছেন তারা। এই প্রতিষ্ঠানটির মতো একই রকম সংকট মোকাবিলা করতে হচ্ছে এই অঞ্চলের উৎপাদনমুখী শিল্প কলকারখানার। আমার কাছ থেকে মনে করেন যে প্রোডাক্ট নেওয়ার দূরের কথা, তারা যদি অন্য কোনো জায়গায় পেয়ে যায় সহজলভ্যভাবে, তারা সেখানেই
এগিয়ে আসবে। কোর্টের যে ডকুমেন্ট সেটাও আমরা নতুন করে ইস্যু করতে পারিনি, কারণ ইন্টারনেট তো সচল ছিল না। তাছাড়া পরিবহন বন্ধ থাকার কারণে আমরা নতুন করে কোনো মালামাল আমরা পোর্টেও দিতে পারি নাই। শিল্প মালিকরা বলছেন কারফিউ ও ইন্টারনেট সংযোগ না থাকায় সময় মতো পণ্য সরবরাহ করতে না পারায় এরই মধ্যে বিভিন্ন দেশের 35 থেকে 40% অর্ডার বাতিল হয়েছে। এরকম নির্দিষ্ট টাইম বেঁধে দিলে ব্যবসায়ীরা কখনোই ব্যবসা করতে পারবে না, কারণ ব্যাংকের সময়সীমাটাও কম, এর মধ্যে আবার নেট ভালো থাকছে না। আজকে যেমন অনেক উপজেলা থেকে যেসব ব্যাংকগুলো আছে তারা কিন্তু অনেকে ব্যাংকিং করতে পারেনি, শুধু জেলাতে যারা আছে তারাই ভালো করে করতে পারছে। অনেক জায়গায় উপজেলায় ব্যাংকিং তারা আমাদেরকে যেরকম আরটিজিএস করে সব জায়গায় সব ব্রাঞ্চ নাই, সেই সব হয়নি। এদিকে বুধবার এক সংবাদ সম্মেলনে রংপুর মেট্রোপলিটন চেম্বার অব কমার্সের নেতারা জানান গেল কয়েকদিনে শুধু রংপুর নগরীতেই ব্যবসায়িক ক্ষতির পরিমাণ প্রায় 500 কোটি টাকা। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। অস্থিতিশীল পরিস্থিতি ও চলমান কারফিউয়ের প্রভাব পড়েছে রাঙ্গামাটির অর্থনীতিতে। জেলায় পর্যটন ও কৃষি খাতে শত কোটি টাকার ক্ষতি হয়েছে দাবি চেম্বার অব কমার্সের। হেফাজত সবুজের তথ্য ও রাজীব দাস মুন্নার ছবিতে রিপোর্ট। রাঙ্গামাটিতে ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে জনজীবন, চলছে গণপরিবহন, খুলেছে দোকানপাট, কিন্তু স্থানীয় অর্থনীতির মূল চালিকা শক্তি পর্যটন খাতে বিরাজ করছে স্থবিরতা। সিম্বল অব রাঙ্গামাটি খ্যাত ঝুলন্ত সেতুতে শুনশান নীরবতা, ঘাটে নোঙর করে আছে শত শত টুরিস্ট বোট, অলস সময় কাটাচ্ছেন পর্যটন খাত সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। একই অবস্থা কৃষিপণ্য অবতরণ ঘাটেরও। মৌসুমি ফলের শেষ পর্যায়ে ঘাটগুলোতে বাগানি, ব্যবসায়ী ও শ্রমিকের হাঁক ডাকে ব্যস্ত থাকার বদলে পড়ে আছে শুনশান নীরবতায়। কাজ না থাকায় উৎকণ্ঠায় দিন পার করছেন শ্রমিকরা। কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে দেশের চলমান অস্থিতিশীল পরিস্থিতির প্রভাবেই এমন অবস্থা। আমাদের বোটগুলো খালি ভাড়াটারা হচ্ছে না, আমরা খুবই কষ্টে আছি। আমাদের অবস্থাটা কেউ বোঝে না। আমরা তো এখানে গাড়ি চালাতে পারতেছি না, আমরা চলতে পারতেছি না। বর্ষা মৌসুমে পর্যটক আসার শুরুর এ সময়ে বুকিং বাতিল সহ প্রতিদিনই লোকসান গুনতে হচ্ছে পর্যটন খাত সংশ্লিষ্ট ব্যবসায়ীদের। চলমান পরিস্থিতির কারণে জেলায় পর্যটন ও কৃষি খাতে শত কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে দাবি চেম্বার অব কমার্সের। গত 17 তারিখের পর থেকে আগামী মাসের প্রায় 3 থেকে 4 তারিখ পর্যন্ত যে কয়টি বুকিং ছিল প্রত্যেকটি হাউস বোটের প্রত্যেকটি বুকিং ক্যান্সেল হয়ে গিয়েছে। তাঁত শিল্প থেকে আরম্ভ করে এখানে যে আসবাবপত্র, কাঠ, বাঁশ যা কিছু আছে সব কিছু মিলিয়ে 100 কোটি টাকার বেশি আমাদের এই রাঙ্গামাটি পার্বত্য জেলায় ক্ষতি হয়েছে। চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের তথ্য মতে রাঙ্গামাটিতে লক্ষাধিক মানুষ পর্যটন ও কৃষি খাতের উপর নির্ভরশীল। সময় সংবাদ, রাঙ্গামাটি। চাঁদপুরের হাইমচরে স্টেডিয়াম নির্মাণে জমি অধিগ্রহণে বাঁধ সেধেছেন কৃষকরা। ফসলি জমি নষ্ট করে স্টেডিয়ামের জন্য জায়গা ছাড়তে নারাজ তারা। এ বিষয়ে জেলা প্রশাসকের কাছে তদন্ত প্রতিবেদন দিয়েছে স্থানীয় উপজেলা প্রশাসন। নাইমুল ইসলাম নীরবের ক্যামেরায় ফারুক আহমদের রিপোর্ট। পরিবারে খাবারের যোগান দেওয়ার একমাত্র জমি, যাতে বছরে মেলে 3 ফসল, সেই জমিতে হবে স্টেডিয়াম। এতে হতাশ কৃষক আতিকুল্লাহ। চাঁদপুরের হাইমচরে প্রস্তাবিত মিনি স্টেডিয়ামের জন্য যেই কোনো সময় অধিগ্রহণ হতে পারে ফসলি জমি। আতিকুল্লার মতো আশপাশের আরো কয়েকজন কৃষকের ফসলি জমি হারাতে হবে, কিন্তু তারা নিজের ফসলি জমি ছাড়তে চান না। কৃষকদের অভিযোগ, তাদের জমিতে প্রস্তাবিত স্টেডিয়াম তৈরির জন্য চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। সরকারি পরিত্যক্ত অন্য জায়গায় স্টেডিয়াম করার দাবি তাদের। স্থানীয় ইউপি চেয়ারম্যানও কৃষকদের পক্ষে মত দিলেন। এটা যদি লয়ে যায় তাহলে আমার আর বাঁচার কোনো পথ তার সার দেই না। প্রধানমন্ত্রী তো নিষেধ, ফসল জমি থেকে কোনো উন্নয়ন হবে না, আমাদের আগে খাওন। এই সম্পদের উপরে আমার পরিবার সমস্ত কিছু নির্ভর করতেছে। সারা যদি জমিগুলি লইয়া যায় তা আমরা কি করিয়া খামু? রক্তের বিনিময় হইলো আমরা এরা স্টেমার্ট করতে দিব না। যাদের জমি তারা দিচ্ছে না, তারা না করিয়া দিতে আছে যে না এখানে আমরা দিব না। তো বিকল্প ব্যবস্থা আছে, সরকারি জমি আছে, আপনার পানি উন্নয়ন বোর্ডের জমি আছে, সেখানে করা যেতে পারে। এদিকে কৃষকদের অভিযোগের বাস্তবতা খতিয়ে দেখে তদন্ত প্রতিবেদন জেলা প্রশাসকের কাছে জমা দিয়েছে উপজেলা প্রশাসন। প্রতিবেদনটা আমাদের এখান থেকে আমরা প্রতিবেদনটার জন্য দিয়েছি এবং প্রতিবেদনটা আমরা এখন আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট প্রেরণ করেছি। যদি কোনো স্থাপনা তৈরি করা হয় বা স্টেডিয়াম নির্মাণ করা হয়, সেই ক্ষেত্রে যেন অবশ্যই কৃষকের সাথে বা আশেপাশের যে কৃষক রয়েছেন তাদের সাথে পরামর্শ করে সেটা করা যেতে পারে। হাইমচরের লামচুরি মৌজায় প্রথম
প্রথমে মিনি স্টেডিয়াম নির্মাণের জন্য 3.5 একর জমি পানি উন্নয়ন বোর্ডের পরিত্যক্ত জায়গায় নির্বাচন করা হয়, কিন্তু পরবর্তীতে তা পরিবর্তন করে উত্তর আলগি মৌজার ফসলি জমিতে প্রস্তাব দিয়েছে উপজেলা প্রশাসন। ফারুক আহমদ, সময় সংবাদ, চাঁদপুর। কোটার বিষয়ে মুক্তিযোদ্ধাদের মতামত গ্রহণে রিভিউ আবেদন করা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক। শুক্রবার দুপুরে নরসিংদীতে ক্ষতিগ্রস্ত সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন পরিদর্শন ও মুক্তিযোদ্ধাদের সঙ্গে আলোচনা সভায় এ কথা বলেন তিনি। আন্দোলনের প্রেক্ষাপটে মেধার ভিত্তিতে 93 বার আমরা অভিনন্দন জানিয়েছি, কিন্তু আমাদের জন্য যে 5 ভাগ মুক্তিযোদ্ধাদের কোটা, সেখানে মহামান্য আদালতের কাছে আমরা রিভিউ চাইব। আপিল ডিভিশনে আমরা বলবো যে ওনারা হয়তো ওনাদের জানা ছিল না, বর্তমানে বীর মুক্তিযোদ্ধাদের সন্তান চাকরি করার বয়স তাদের নাই। সংঘর্ষ, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় রংপুরে 20 জনকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। শুক্রবার বিকেলে রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানায় সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, সিসিটিভি ও ভিডিও ফুটেজ পর্যালোচনা করে শনাক্ত করা হয় তাদের। অতিরিক্ত উপ পুলিশ কমিশনার উৎপল কুমার রায় জানান, 12টি মামলায় এ পর্যন্ত 130 জন গ্রেফতার হয়েছে। তাদের অধিকাংশ বিএনপি, জামায়াত ও জাতীয় পার্টির নেতাকর্মী। অপরাধীদের শনাক্ত করতে নগরবাসীকে সহায়তার আহ্বান জানান তিনি। গ্রেপ্তার করার ক্ষেত্রে আমরা সিসিটিভি ফুটেজ, ভিডিও ফুটেজ এবং অন্যান্য তথ্য প্রযুক্তি সহায়তা প্রাপ্ত উৎস থেকে সঠিক তথ্য সংগ্রহপূর্বক যারা প্রকৃত অর্থে জড়িত ছিল তাদেরকেই গ্রেপ্তার করছি। আমাদের সবসময় আমরা সচেষ্ট থাকি যেন নিরপরাধ কেউ এই গ্রেপ্তারের আওতায় না আসে। কিশোরগঞ্জে হাওরে গোসল করতে নেমে পানিতে ডুবে আবারও নিখোঁজ এক তরুণ। শুক্রবার বিকেলে করিমগঞ্জের সুতারপাড়া ইউনিয়নের হাসানপুর ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, সদরের 32 এলাকার রাজন মিয়া হাসানপুর সেতুর কাছে মাছ ধরছিলেন। এক পর্যায়ে হাওরে গোসল করতে নেমে নিখোঁজ হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে শুরু করে উদ্ধার অভিযান। চলতি মাসে কিশোরগঞ্জের হাওরে পানিতে ডুবে মৃত্যু হয় পর্যটক সহ 10 জনের। ভরা মৌসুমেও দেখা নেই ইলিশের। চাঁদপুরে সরবরাহ কম হওয়ায় দামও চড়া। হিমশিম অবস্থা ব্যাপারীদের। কারফিউ চলায় বাজারজাত করা নিয়েও বিপাকে পড়েছেন ব্যবসায়ীরা। ফারুক আহমদের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন নাইমুল ইসলাম নীরব। বিক্রেতারা দাম হাঁকছেন ইলিশের, আর আকার বেঁধে সেই ইলিশ দেখতে মোকামে ভিড় করছেন ক্রেতারা। ক্রেতা বিক্রেতার হাঁক ডাকে সরগরম চাঁদপুরের বড় স্টেশন পাইকারি মাছ বাজার, কিন্তু চাহিদার তুলনায় সরবরাহ কম, তাই হিমশিম অবস্থা ব্যাপারীদের। চাঁদপুরের বড় স্টেশন পাইকারি মাছ বাজারে আকার ভেদে ইলিশের দরদামও বেশ চড়া, অথচ চলছে ইলিশের ভরা মৌসুম। এমন পরিস্থিতিতে ভালো দাম পেতে উপকূল থেকে ইলিশের চালান নিয়ে আসছেন ব্যাপারীরা। জানালেন, সাগরেও মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ। নদীতে মাছ আবার একদম কম বলতে আমরা নদীতে হালকা পাতলা কিছু টুকটাক না, আরো তো বেশি কম থাকার কারণে দাম বেশি এবং প্রচুর পরিমাণ কাস্টমারও আছে, পাইকারও আছে। 1 কেজি ওজনের মাছ কিনলে এখনো 16 থেকে 1700 টাকা কেজি লাগে। এদিকে কারফিউ চলায় অনলাইন কিংবা অফলাইনে দেশের অন্য কোথাও ইলিশের বাজার ধরাও কঠিন হয়ে পড়েছে। এতে মাছ ব্যবসা নিয়ে ব্যবসায়ী নেতারাও বিপাকে। 400-800 গ্রাম মাছটা 1400-1450 টাকা, আর 1 কেজি 300-1.5 কেজি মাছটা 2000 থেকে 2200 টাকা। ইন্টারনেট স্লো হওয়ার কারণে, ইন্টারনেট বন্ধ হওয়ার কারণে আমরা ব্যবসায়ীরা, বিশেষ করে মাছ বাজার থেকেও আমরা ভুক্তভোগী হয়ে গেছি। ব্যবসার অবস্থা খুবই খারাপ। ঠিকমতো গাড়ি ঘোড়া চলে না, চারিদিকে একটু কারফিউ বিভিন্ন সিস্টেমের কারণে পাইকার অত আসতেছে না, পাইকার আসে না বলে মাছও আসে না। গত কয়েকদিন ধরে চাঁদপুর বড় স্টেশন পাইকারি মাছ বাজারে 800 থেকে 1000 মন ইলিশ বিক্রি হচ্ছে, অথচ অন্য বছর একই সময় সরবরাহ হতো 2.5 থেকে 3000 মন ইলিশ। ফারুক আহমদ, সময় সংবাদ, চাঁদপুর। ভোর থেকেই জমজমাট ফেনীর দাউদপুরের খাজা আহমদ পৌর সবজি আড়ত। জেলার সবচেয়ে বড় সবজির আড়তে ক্রেতা বিক্রেতার হাক ডাকে চলে কেনাবেচা। সেখানকার বাজার পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আতিয়ার সজল।
আমরা রয়েছি ফেনী শহরের দাউদপুর খাজা আহমদ পৌর যেখানে যে সবজির আড়ত রয়েছে সেই এই আড়তটিতে কিন্তু প্রতিদিন কাকডাকা ভোর থেকেই সবজির বেচা কিনায় একেবারে মুখরিত হয়ে ওঠে এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন জেলা থেকে এখানে রং বেরঙের সবজি এখানে আসে এবং শুধু দেশের বিভিন্ন প্রান্ত থেকেই নয়, এই জেলা এবং জেলার আশপাশের প্রান্তিক কৃষক যারা রয়েছেন তাদের উৎপাদিত যে সবজি শাকসবজি সে কিন্তু এখানে চলে আসে এবং এখানে কিন্তু এখান থেকে সবজি কিনে নিয়ে জেলার বিভিন্ন ক্ষুদ্র ব্যবসায়ীরা তাদের বিভিন্ন প্রান্তে গিয়ে বেচাকিনা করেন এবং আমরা যেটা কথা বলেছি আজ সবজি বাজারে যে সবজিগুলো রয়েছে তা কিন্তু জানেন যে বন্যা গিয়েছে, তার মধ্যে আবার বর্তমান রাজনৈতিক যে অস্থিরতা এই কারণে কিন্তু সবজির বাজারেও কিন্তু কিছুটা অস্থিরতা দেখা দিয়েছে এবং সবজি বিক্রেতারা যেটা বলছেন গত এক সপ্তাহ তুলনায় আজকে সবজির দাম তুলনামূলকভাবে কিছুটা কমেছে বলে তারা বলছেন। আপনাকে যদি আজকে কিছু সবজির দামের কথা বলি সেক্ষেত্রে আলু বিক্রি হচ্ছে পাইকারি হিসেবে 52 টাকা কেজি, পেঁয়াজ দেশি বিক্রি হচ্ছে 95 টাকা করে কেজি এবং এলসি পেঁয়াজও একই দামে বিক্রি হচ্ছে এবং যেটা বলছে যে পেঁয়াজের দাম কেজিতে 5 টাকা কমেছে। আলুর দাম স্থিতিশীল অবস্থায় রয়েছে। এছাড়া যদি বলি আপনাকে শসিন্দা 20 টাকা, চালকুমড়া 35 এবং মূলা 30 থেকে 35 টাকায়, ভেন্ডি বিক্রি হচ্ছে 25 টাকায় এবং আপনাকে যদি বলি ঢেঁড়স আর কি যেটা 25 টাকায় বিক্রি হচ্ছে, পেঁপে বিক্রি হচ্ছে 25 টাকায়, বরবটি বিক্রি হচ্ছে 40 থেকে 50 টাকার মধ্যে, গাজর বিক্রি হচ্ছে 140 টাকা, বেগুন 30 টাকা কেজিতে 20 টাকা কমে 30 টাকা বিক্রি হচ্ছে, মিষ্টি কুমড়াও কিন্তু 5 টাকা কমে 25 টাকায় বিক্রি হচ্ছে, পটল 10 টাকা কেজিতে কমে 20 টাকায় বিক্রি হচ্ছে এবং এছাড়া যদি কচুর গাঁটি বলেন এটা 45 টাকা বিক্রি হচ্ছে এবং কচুর যে মুখী রয়েছে সেগুলো 12 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ফুলকপি বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকা দরে, লাউ প্রতি পিস মাদারি আকারের 2 কেজি 2.5 কেজি ওগুলো বিক্রি হচ্ছে 35 টাকা কেজি দরে, ঝিঙ্গা বিক্রি হচ্ছে 10 টাকা কমে গত এক সপ্তাহ তুলনায় 50 টাকা কেজি দরে, কাঁকরোলে বিক্রি হচ্ছে 60 টাকা। এছাড়া যদি বলি যে কাঁচকলা বিক্রি হচ্ছে কেজি প্রতি পিস 4 থেকে 8 টাকা আকার ভেদে। আপনাকে যদি বলি যে এখানে কাঁচামরিচ কিন্তু আজ জাহাজ কিছুটা বেড়েছে, গতকাল যে কাঁচামরিচ বিক্রি হচ্ছে 130-40 টাকা সেটি আজকে বিক্রি হচ্ছে 280 থেকে 300 টাকা। এছাড়া যদি ক্ষীরা, লেবু, ধনিয়া সেগুলো কিন্তু কিছুটা কম বিক্রি হচ্ছে, যদিও শসা এবং টমেটোর দাম কিছুটা বেশি। আর আপনাকে যদি বলি এই সবজিগুলো কিন্তু স্থানীয়রা যেটা বলছেন এবং এখানকার আড়তদাররা যেটা বলছেন যে এই আড়তে কিন্তু গত পাইকারপত্র কম আসার কারণেই কিন্তু সবজির দাম যেহেতু পচনশীল বিক্রি কম হচ্ছে তার কারণে কিছুটা কম বিক্রি করতে হচ্ছে, এতে করে যারা পাইকারপত্র বা দূর দূরান্ত থেকে চালান করেন তারা কিছুটা ক্ষতির মুখে পড়ছেন বলে তারা আমাদেরকে জানিয়েছে। এই ছিল আমার কাছে এখানকার সবজি বাজারের সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম ফেনীতে। বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রার ভূয়সী প্রশংসা করলেন যুক্তরাষ্ট্রের কংগ্রেস ওম্যান জুডি চু। লস অ্যাঞ্জেলেসে আনন্দ মেলার অনুষ্ঠানে বাংলাদেশের অর্জনে ব্যাপক প্রশংসা করেন আগত অন্য বক্তারাও। যুক্তরাষ্ট্র থেকে লস্কর আল মামুনের রিপোর্ট। প্রতি বছরের মতো এবারও যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের বিখ্যাত হলিউডে 2 দিন ব্যাপী আয়োজন করা হয় আনন্দ মেলা। বাংলা সাহিত্য ও সংস্কৃতির মিলন মেলার এই আয়োজনে বক্তারা তুলে ধরেন দেশের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি। উদ্বোধনী দিনে ক্যালিফোর্নিয়ার কংগ্রেস ওম্যান জুডি চু এবং সমাপনীতে ক্যালিফোর্নিয়ার প্যারিস সিটি মেয়র মাইকেল ভার্গাস প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এশিয়ান আমেরিকানদের অধিকার আদায় গঠিত কংগ্রেশনাল এশিয়ান প্যাসিফিক আমেরিকান ককাস লিডারশিপ প্যাক এর চেয়ারপারসন ও ক্যালিফোর্নিয়ার কংগ্রেস ওম্যান জুডি চু আনন্দমেলার উদ্বোধনী বক্তব্যে বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রা তুলে ধরে বাংলাদেশ ও বাংলাদেশীদের ব্যাপক প্রশংসা করেন। Bangladesh's incredible success in growing its economy and lifting millions out of poverty. In fact, since just 2006, Bangladesh's economy has been booming, even surpassing India's GDP per capita in recent years. আনন্দমেলার প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ আলী খানের উদ্যোগে বাংলাদেশ আমেরিকান অ্যাসোসিয়েশন অফ লস অ্যাঞ্জেলেসের আয়োজনে ভার্জিল মিডল স্কুল প্রাঙ্গণে আনন্দ মেলায় শিল্পীদের পরিবেশনা মুগ্ধ করে স্থানীয় ও প্রবাসী বাংলাদেশি দর্শকদের। নতুন প্রজন্মকে বাংলা ও বাঙালির সঙ্গে নিবিড় সম্পর্ক গড়তে আনন্দ আয়োজনে বিনোদনের পাশাপাশি ছিল সম্মাননা প্রদান পর্ব। এতে বিশেষ ব্যক্তি ও শিল্পীদের হাতে তুলে দেওয়া হয় সম্মাননা। লস্কর আল মামুন, সময় সংবাদ, লস অ্যাঞ্জেলেস, যুক্তরাষ্ট্র।
এদিকে প্যারিস অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানের কয়েক ঘন্টা আগে দেশটির দ্রুতগতির রেল নেটওয়ার্কে অগ্নিসংযোগ সহ সিরিজ হামলার ঘটনা ঘটে। এতে 3টি অঞ্চলের রেললাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। ফ্রান্সের রাষ্ট্রীয় ট্রেন পরিচালনাকারী সংস্থা SNCF জানায়, স্থানীয় সময় রাতে একযোগে রেল নেটওয়ার্কে কয়েকবার হামলা চালানো হয়। শিডিউল বিপর্যয়ে চরম ভোগান্তিতে পড়েন 8 লাখের বেশি যাত্রী। ফ্রান্স থেকে বিস্তারিত মোহাম্মদ লুৎফুর রহমান বাবুর রিপোর্টে। প্যারিস অলিম্পিক গেমসের উদ্বোধনী অনুষ্ঠানের কয়েক ঘন্টা আগে ফ্রান্সের রেল নেটওয়ার্কে ভয়াবহ হামলা চালায় দুর্বৃত্তরা। চালানো হয় ভাঙচুর। এতে 3টি অঞ্চলে রেল যোগাযোগ ক্ষতিগ্রস্ত হওয়ায় ব্যাহত হয় ট্রেন চলাচল। দ্রুতগতির রেল নেটওয়ার্কে ক্ষতিগ্রস্ত হওয়ায় দেখা দিয়েছে শিডিউল বিপর্যয়। এতে ব্যাপক ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। স্থানীয় সময় শুক্রবার ফ্রান্সের রাষ্ট্রীয় ট্রেন পরিচালনাকারী সংস্থা SNCF এক বিবৃতিতে জানায়, রেল নেটওয়ার্ক অচল করে দিতে গভীর রাতে একযোগে বেশ কয়েকবার বড় ধরনের হামলা চালানো হয়। এতে আটলান্টিক অঞ্চল, উত্তরাঞ্চল এবং পূর্বাঞ্চলের লাইনগুলো ক্ষতিগ্রস্ত হয়। হামলার কারণে অনেকগুলো পথে রেল চলাচল বন্ধ রাখতে হচ্ছে। ক্ষতিগ্রস্ত রেল যোগাযোগ ব্যবস্থাকে মেরামত করতে কমপক্ষে 1 সপ্তাহ সময় লাগতে পারে বলে ধারণা কর্তৃপক্ষের। তবে দক্ষিণ পূর্বাঞ্চলে এ ধরনের আক্রমণের প্রচেষ্টা ঠেকিয়ে দেওয়া হয়েছে বলেও জানানো হয়। এতে সেখানকার লাইনগুলো অক্ষত আছে। সংঘবদ্ধ এ হামলার জেরে ফ্রান্স জুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। পরিস্থিতির অবনতির আশঙ্কায় প্যারিসে নেওয়া হয়েছে বাড়তি ব্যবস্থা। তবে হামলার প্রকৃত কারণ সম্পর্কে এখনো কিছু জানাতে পারেনি কর্তৃপক্ষ। প্যারিস অলিম্পিক নিয়ে বিতর্ক সেই শুরু থেকেই। উদ্বোধনী অনুষ্ঠানের কয়েক ঘন্টা আগে ট্রেনে আগুন দেওয়া কিংবা নাশকতার যে ঘটনা, সেই বিতর্কেই যেন ঘি ডালল। ফ্রান্স প্যারিস থেকে মোহাম্মদ লুৎফুর রহমান বাবু, সময় সংবাদ। এইচপি ও বাংলাদেশ টাইগার্সের প্রস্তুতি ম্যাচগুলো দেখতে প্রধান কোচ চান্ডিকা হাথুরু সিংহের বাংলাদেশে থাকা উচিত ছিল। পাইপলাইনের ক্রিকেটারদের দেখার এটাই ভালো সুযোগ ছিল, এমনটা মনে করেন বিসিবি পরিচালক খালেদ মাহমুদ সুজন। পাকিস্তান সিরিজের আগে ক্যাম্প আয়োজন করে সেরা স্কোয়াড নির্বাচন করবেন হাথুরু, প্রত্যাশা সুজনের। পাকিস্তানের টেস্টে ভালো করতে হলে ব্যাটারদের বেশি দায়িত্ব থাকবে মনে করেন এই বোর্ড কর্তা। 4 বছর পর আবারও পাকিস্তানের মাটিতে টেস্ট খেলবে বাংলাদেশ। ঘরে বাইরে এখন পর্যন্ত সাদা পোশাকে দলটার বিপক্ষে জয় নেই টাইগারদের। এমন কঠিন পরীক্ষার আগে হাই পারফরমেন্স ইউনিট আর বাংলাদেশ টাইগার্সের আদলে যখন প্রস্তুতি নিচ্ছেন ক্রিকেটাররা, তখন ছুটি কাটাচ্ছেন প্রধান কোচ চান্ডিকা হাথুরু সিংহে। লম্বা সময় লাল বলের ক্রিকেটের বাইরে বাংলাদেশ। সাদা পোশাকে প্রস্তুতি নিতে চট্টগ্রামে 2 দিনের ম্যাচ খেলেছেন টেস্ট দলের ক্রিকেটাররা। ভুল ত্রুটি শুধরে নেওয়ার ম্যাচগুলোতে প্রধান কোচ হাথুরুর দলের সঙ্গে থাকা উচিত ছিল বলে মনে করেন খালেদ মাহমুদ সুজন। সত্যি কথা বলতে উচিত ছিল তো অবশ্যই, উচিত না থাকার কারণ ওখানে তো আমাদের অনেক প্লেয়ার খেলছে যাদেরকে উনি দেখতে পারতেন হয়তো বা, বাট কেন নাই এটা তো ধরেন আমি বলতে পারবো না রিজনটা কী বিহাইন্ড ইট। বাট ডেফিনেটলি যদি উনি ন্যাশনাল টিম নিয়ে ওনার দায়িত্ব, বাট তারপরেও ন্যাশনাল টিমের পাইপলাইনে কী ক্রিকেটার আছে এটা দেখাটাও তো ওনার দায়িত্ব বলে আমি মনে করি আসলে। বাট ডেফিনেটলি থাকলে ভালো হতো। পাকিস্তানের মাটিতে বরাবরই সুবিধা পেয়ে থাকেন পেসাররা। স্বস্তির ব্যাপার হলো টাইগার পেসাররা আছেন দারুণ ছন্দে। তবে তাদের মাটিতে টেস্টে ভালো করতে হলে বড় ভূমিকা থাকবে ব্যাটারদের। তাছাড়া চিন্তার কারণ টাইগার টপ অর্ডারের সাম্প্রতিক ব্যর্থতাও। ফার্স্ট উইকেটও বানাও, সেটা আমাদের জন্যও ভালো। আমাদের পেস বলারও জোরে বল করে এখন, তো আমি মনে করি না খুব একটা ঝামেলা হবে যে উইকেটেই খেলা হোক। বাট আমাদের ব্যাটিংটাকে ভালো করতে হবে। মেন কথা হচ্ছে এটা যে টেস্ট ম্যাচের মতো ব্যাটিং করতে হবে, একটু সময় নিয়ে খেলতে হবে, লম্বা সময়। যদি আমরা টসে আগে যদি যে ফার্স্ট ইনিংসটা খুব ইম্পর্টেন্ট, আমি মনে করি অ্যাটলিস্ট 5-6টা সেশন যদি আমরা ব্যাটিং করতে পারি তাহলে টেস্ট ম্যাচকে কন্ট্রোল করা সব। পাকিস্তানের মাটিতে টেস্ট নিয়ে আলোচনা হলেই সামনে আসে 2003 মুলতান টেস্ট। পক্ষপাতমূলক আম্পায়ারিং করে যে ম্যাচটা ছিনিয়ে নিয়েছিল স্বাগতিকরা, সেই ম্যাচের স্মৃতি রোমন্থন করলেন মুলতান টেস্টের অন্যতম পারফর্মার খালেদ মাহমুদ সুজন। ওই একটা টেস্ট ম্যাচে আমি বলি যে যদি আপনি পুরো আম্পায়ারিং দেখেন, এত বাজে আম্পায়ারিং হয়েছে চিন্তার বাইরে, এবং মানে অনেক ঘটনা ঘটেছে আসলে ওই টেস্ট ম্যাচটা। মানে যেটা আমাদের জিতা ম্যাচ ছিল, তো আমরা আরও বড় ব্যবধানে জিতেছিলাম, আমরা 1 উইকেটে হারলাম। ওই একটা উইকেট না নেওয়ার দুঃখটা আমাদের সবসময় থাকবে। তবে সব প্রতিকূলতা কাটিয়ে বাংলাদেশ এবার পাকিস্তানের মাটিতে ভালো ক্রিকেট খেলবে বলেও প্রত্যাশা সুজনের। যে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ঘাটতির দোহাই দিয়ে 1 মাসে শুধু আলু পেঁয়াজে 1,500 কোটি টাকা লুট। ব্যবসায়ী সিন্ডিকেটের কাছে অসহায় ভোক্তা। মজুরদারদের বিষয়ে জানলেও নির্বিকার কর্তৃপক্ষ। শুল্কহার দ্বিগুণ করেও স্বর্ণের বার আনা থামছে না। 1 বছরে শুধু শাহ আমানত বিমানবন্দরেই বৈধ 27,500 পিস। বাড়তি লাভের আশায় ডলার পাঠাচ্ছেন না অনেক প্রবাসী।